নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ব্রুটাল কন্টেন্ট, সেনসিটিভ মনের পাঠক গল্পটা এড়িয়ে যাবেন প্লিজ। খাসির মাংসে অদ্ভুত একটা গন্ধ আসে, তীব্র, ভালো লাগে না। আর পরিষ্কার করতে হয় অনেক ফুটফুটে, চর্বির সাথে পশম লেগে থাকে অনেক, হাজার ধুলেও যায় না। একটা একটা করে বেছে বেছে ধুয়ে নিতে হয়, সময় লাগে প্রচুর, প্রচুর মনোযোগ দিতে হয়, চোখও হতে হয় চিলের মতো। খাসির মাংস ধুয়ে পরিষ্কার করতে করতে একা একাই বকে ও। কোথায় একটু রোম্যান্স করবে এমন ঝরঝর মুখর বাদর দিনে, তা না খাসির মাংস আর খিচুড়ি কর। ও বিরক্ত হয়, সংসারের উপর থেকে মন উঠে যাচ্ছে ওর। সবকিছু ছেড়ে ছুড়ে ধোয়া ওঠা কফির মুখ নিয়ে বারান্দায় বসে পায়ের পাতাটা পানিতে ভিজিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে। উড়ে আসা বৃষ্টির পানির ছাটে মুখ ডুবিয়ে চোখ বুজে থাকার আরাম নিতে ইচ্ছে করছে। ইচ্ছে মতো গালাগাল করতে করতে কোনোই দিয়ে কিচেন সিঙ্গে ভর দিয়ে কাজ করতে থাকলো ও। খাওয়া খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া কি মানুষের আর কোনো কাজ থাকতে নেই? সারাদিন কি খাওয়ার চিন্তাই মাথায় ঘুরতে হবে? সারাদিন কি খাওয়া হবে, কি রান্না হবে, এই ভাবনা। আর তারপরে রান্না করে মুখ গুজে কাটা বাছা করে 3-4 ঘন্টা লাগিয়ে রান্না করা, আর খেতে মাত্র 10 থেকে 15 মিনিট, তাও হাতে সেই স্মার্টফোন গুজে। দুটি মানুষ মাত্র, অথচ কোনো কথা নেই তাদের। কি হয় একবেলা না খেলে? একদিন দোকানের পাউরুটি আর কলা জ্যাম খেয়ে থাকলে মেজাজ খারাপ হয় ওর। বিরক্ত মনে হঠাৎ খেয়াল করলো মনের অজান্তে এক টুকরো কাঁচা মাংসও নিজের মুখে পুরে দিয়েছে। ইয়াক করে মুখ থেকে ফেলে দিতে চাইলো, কিন্তু আরো বেশি বিস্মৃত হয়ে আবিষ্কার করলো কাঁচা গোশের স্বাদ খারাপ লাগছে না ওর। একটু নোনতা নোনতা, অন্যরকম স্বাদ, কিন্তু বেশ ভালো। দাঁতগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছে, চিবুতে আরাম লাগছে। ঘ্রাণটাও মাতাল মাতাল লাগছে। দারুচিনি, এলাচ, গোটা জিরে, সর্ষের তেলে কষিয়ে তেল উঠে আসা মাংসের চাইতে এই স্বাদ কোনো অংশেই কম না। বলা যায় আরো আরো অনেক বেশি সুস্বাদু লাগলো ওর জিভের তলায়। আরামে ওর জিভ অসাড় হয়ে যেতে চাইলো। সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েছে, সকালেও থামাথামি নেই কোনো, ঝমঝমিয়ে পড়েই যাচ্ছে। দরজা জানালা আটকে দিলে ঘরে বৃষ্টির শব্দ আসে না, কেমন একটা গম গমে ভাব চারিদিকে, আর একটা আদুরে অনুভূতি। পাতলা কাঁথাটাতে নাক ডুবিয়ে আরো কিছুক্ষণ অলসতা করতে ইচ্ছে করে, কিন্তু এখন এইটুকু অলসতা মিলার কাছে বিলাসিতা, কোটি টাকার বিলাসিতা। সেই কতদিন আগে অনেক বেলা করে বিছানায় গড়িয়েছে মনে করতে পারে না ও। অথচ একদিন একটু আগে ঘুম থেকে উঠলেই বাবা বলতো, ওরে, আজ সূর্য কোন দিকে উঠেছে? আমার প্রিন্সেস তো সকালের সূর্যটা দেখে ফেললো। বাবা বলেই অনুযোগের সুরে বাবার বুকে মুখ লুকাতো মিলা। কতদিন বাবাকে দেখে না। আমিরকে বিয়ে করাটা বাবার হমতে হওয়ায় আর কোনোদিন মিলার মুখ দর্শন করেনি ওর বাবা। নিজের বাবা হলে কি এমন করতে পারতো? একটু রাগ করে থাকতো, কিন্তু নিজের প্রিন্সেসকে ছেড়ে থাকতেই পারতো না। পালক মেয়ে বলেই পারছে। প্রথম প্রথম খুব কান্না পেত, আজকাল ওর চোখে জলও আসে না। একটা দীর্ঘশ্বাস চেপে ও ডান কাত হয়ে শুলো। কি সুন্দর হা করে ঘুমাচ্ছে আয়েশা, ওর মেয়ে। 13 মাস বয়স। এই 13 মাসে যেন 13 বছরের ব্যস্ততা মিলার। একটা সেকেন্ড ফুরসত পায় না। দিনের শুরু কোথায় হয় আর কোন দিক দিয়ে টুপ করে দিন গলে শেষ হয় কে জানে। বাচ্চা কাচ্চা এমন হেপা জানলে ও কখনোই মা হতে চাইতো না। আয়েশার সুন্দর মুখটা দেখে ওর কেমন বিতৃষ্ণা পায়। সেই কথাটা ও কাউকে বলতেও পারে না। আয়েশার জন্য আমিরও কতটা দূরে চলে গেছে। সবচেয়ে রোমান্টিক কাপল হিসেবে চিনতো ভার্সিটিতে সবাই ওদের। কতদিন গাঢ় চুমুতে ঠোঁট দোলে দেয়নি, নিবিড় আলিঙ্গনে নেয়নি ওকে আমির। হিসেবেও করা যায় না আজ আর। পাশ বদল করে আমিরের দিকে তাকালো মিলা। ইস, গালের খোঁচা খোঁচা দাড়িতে কেমন মিনলি লাগছে ওকে। মিলার শরীরের কোষে কোষে কাঁপন উঠলো। আর একটু কাছে সরে এসে আমিরের গলায় মুখ ডুবিয়ে দিল। চুমুতে চুমুতে অস্থির করে দিতে দিতে নিজেও অশান্ত হয়ে উঠলো। আমির ঘুমোকাতুরে গলায় বিরক্তি ঝাড়লো, আহ মিলা, অফিস যেতে হবে, এই সময় 5 মিনিটের ঘুমো অনেক দরকার আমার। আর আমার দরকার? সিটকে এলো আমিরের কাছ থেকে মিলা, খুঁজতে থাকলো। ঘুমাও তো, তোমার এটাই বেশি দরকার এখন। আমার দরকার বোঝো তুমি? মিলা, কি শুরু করলে? ঘুম পুরো না হলে আমার মাথা ঝিমঝিম করে, অফিসে বেশি ঘুম পায়, ঢুলতে থাকি, সবাই হাসাহাসি করে। আমির আসল কথাটা বলল না, যেসব রাতে মিলার সাথে ওর তীব্র ভালোবাসার ব্যাপারটা ঘটে।
কেমন যেন ক্লান্ত মনে হয়, খুব মনে হয় সব শক্তি নিঃশেষ হয়ে গেছে, নিজেকে অসমর্থ পুরুষ মনে হতে থাকে। তাই অপরাধ বোধে মিলার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। আগে মিলাও এত বেশি আগ্রহী ছিল না এই ব্যাপারগুলোতে, ইদানিং যেন আমিরই ওর সাথে পেরে উঠে না। মিলা তখনও ফুঁসছে, তাতে দাঁত কেটে বলল, আসল কথা বলো, আমার মোহ কেটে গেছে এখন? ওই নাদিয়ার সাথে শুয়ে এসে আর আমাকে ছুঁয়ে দেখার এনার্জি থাকে না? কথাটা একেবারে মিথ্যে নয়। আয়েশা হওয়ার আগে মিলার প্রতি ভালোবাসা তীব্র হয়েছিল আমিরের। কৃতিত্ব টক বক করে ফুটছিল। মিলার প্রতিটি খুঁটিনাটি যত্ন করেছে খুব মমতায়। আয়েশার জন্মের পরেও কাজ ভাগাভাগি করে নিয়েছে, রাত জেগেছে মিলাকে ঘুমাতে দিয়ে। কিন্তু মা হওয়ার পরে আয়েশার যত্ন নিতে গিয়ে মিলা যেন ক্রমশ দূরে সরে গিয়েছে, কিছুটা মিলার ব্যস্ততায়, কিছুটা আমিরের অনিচ্ছায়। দুজনের দাম্পত্যের মাঝে যে খালি জায়গাটা তৈরি হয়েছে সেটাতে নাদিয়া নামটা ঢুকে পড়েছে। নাদিয়া আমিরের সাবঅর্ডিনেট কলিগ, নতুন রিক্রুটমেন্ট। কিছু না বুঝলেই দৌড়ে আসে, আলহাদি গলায় টেনে টেনে বলে, আমিউর ভাই, প্লিজ এই কোটেশনটা একটু বুঝিয়ে দেন তো। কিংবা আমিউর ভাই, গাড্ডায় আছি, মার্জিনটা বলবেন। ও আমিউর ভাই, ব্রেক ইভেন পয়েন্টটা কি ধরতে পেরেছি? এমন ভাবে আমির ভাই বলে ডাকে মেয়েটা। অনেকক্ষণ নাদিয়ার গলার আওয়াজ না শুনলে আমিরের ভালো লাগে না, কাজ করতে পারে না শান্তিতে, আর বারবার মনে হতে থাকে কখন নাদিয়া ডাকবে। আমির চমকে উঠল মিলার কথায়। নিজের মনের কথাটা তো ও নিজেকেই বলে না, খুব সাবধানতা অবলম্বন করে যেন ওর চোখেও মিলা কিছু দেখতে না পায়। তবে মিলা কিভাবে জানলো এমন কিছু তো হয়নি নাদিয়া আর ওর মাঝে? না, এত কিছু হয়নি, যা হয়েছিল খুবই সামান্য। মাসখানেক আগে আয়েশা আর মিলাকে নিয়ে ভাওয়াল ঘুরতে গিয়েছিল 3 দিনের ট্যুরে। 4 দিনের অদেখায় হয়তো সেদিন বেশ আবেগী হয়ে পড়ছিল। আর নাদিয়া খুব সুন্দর করে শাড়ি পরেছিল, কপালে শিশির বিন্দুর মতো টিপ আর হাত ভরা রিনিক ঝিনিক চুড়ি। আমিরের প্রাইভেট কেবিনে ফাইলটা দেখাতে গিয়ে পাশে দাঁড়িয়ে একটু ঝুঁকে এসেছিল নাদিয়া। ওর খোলা চুলগুলো আমিরকে এলোমেলো করে দিল। কি শ্যাম্পু দিয়ে চুল ধয় মেয়েটা! আমির উঠে দাঁড়িয়ে সন্তর্পণে চুলগুলো গুজে দিয়েছিল নাদিয়ার কানের পাশে। নাদিয়া একটু বিব্রত হয়ে লাজুক তাকিয়েছিল। সেই চোখে যেন ভাওয়াল রাজবাড়ির পদ্ম দিঘিটা স্পষ্ট দেখতে পেয়েছিল আমির। আর ওতে ডুব দেওয়ার তীব্র আকর্ষণে নাদিয়ার হালকা গোলাপ রঙা ঠোঁট দুটোতে ঠোঁট ডুবিয়ে দিয়েছিল মুহূর্ত কয়েক। আমির জানে না, আজও ভাবলে রোমাঞ্চিত হয় শরীরের প্রতিটি রোমকূপ। নাদিয়াও সেই রোমাঞ্চে সাড়া দিয়েছিল, সমানতালে চুম্বনে ভরিয়ে দিয়েছিল আমিরকেও। ওইটুকুই তো শুধু, তারপরে আর এমন কিছু হয়নি। এখন চোখে চোখ পড়লে নাদিয়া হেসে চোখ ফিরিয়ে নেয়। আমির হয়তো একটা টেক্সট দেয়। বৃষ্টিতে জুটি বেঁধে অল্প বয়সী ছোকরা ছোকরির মতো রিক্সায় করে ভিজেছিল একদিন। আর প্রতিদিন ওভারে নাদিয়াকে লিফট দেয় আবির। ওভার ড্রাইভারের চোখ বাঁচিয়ে একটু হাতের উপর হাত রাখা, নইলে হাতটা গালে ছুঁয়ে দেওয়া, খুব আলতো শরীরে ছোঁয়া বা হালকা চুমো, ব্যাস এইটুকুই তো। বাস ছেড়ে ওভারে একটু বেশি টাকা খরচ হয়, তাছাড়া আর তো কিছু না। মিলা কিভাবে জানলো? মিলাকে কে বললো? সেদিন রেস্টুরেন্টে কেউ কি দেখেছিল? বা যেদিন যমুনা ফিউচার পার্কে শপিং এ গেল? নাদিয়া একটা হীরের আংটি পছন্দ করেছিল, একটু দামি আমিরের পকেটের তুলনায়। তবুও আমির ক্রেডিট কার্ডে কিনে দিয়েছিল ওকে 63,000 টাকা দিয়ে। মিলা কি কোনোভাবে জেনে গেছে? না, মিলা তো আমিরের টাকা পয়সার কোনো খোঁজই কোনো কালে রাখেনি। তবে কি নাদিয়াই বলে দিল ওকে? কেন কিছু বলবেই নাদিয়া? ও তো সব জেনেই আমিরের সাথে জড়িয়েছে। সেদিন ওর জন্য যে 1 রুমের ফ্ল্যাটটা দেখতে গিয়েছিল, কেয়ারটেকার ফ্ল্যাটটা দেখিয়ে বের হতে হতে সেকেন্ড 10 সময়ে ও হুট করে আমিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, সবটুকু সময় মিলা আমাকে শুধু প্রতিদিন অফিস ফেরত 2 ঘন্টা দিও। আরেকটা সংসারের খরচ সামলানো একটু কষ্টসাধ্য হয়ে যাবে, এই কথাটা ঠিক। কিন্তু আমিরের বেতনও তো বেড়ে দ্বিগুণ হয়েছে, সেই খবর তো মীরা জানে না। তবে নাদিয়ার কথা হুট করে কিভাবে বলল? এত সতর্ক থাকে আমির, ফোন করাও বারণ নাদিয়ার। আর নাদিয়া তো খুবই বাধ্য আমিরের। আমিরের পছন্দ অপছন্দ সবকিছুতেই কত গুরুত্ব দেয়। মাঝে মাঝে আমিরের মনে হয় ওই জীবনটা একবার বেঁচে দেখতে নিজের মতো করে। সমাজের চোখ রাঙ্গানি অপেক্ষা করে মিলাকে যেমন বিতৃষ্ণা লাগে, তেমনি আকর্ষণ করে নাদিয়ার ছোপানো দীঘল চুলের রাশি, পেলব ঠোঁট আর কোমল শরীর। তবুও আমির সাহস করে ওঠে না। শারীরিক সম্পর্কে বড্ড ক্লান্তি আসে। নিজের পুরুষত্বের দুর্বলতা নাদিয়াকে জানতে দিতে ইচ্ছে করে না। অনেক চেষ্টায় নাদিয়ার শরীরে আকর্ষণ ও মনের ভিতর কবর দিয়ে রাখে। আয়েশা ঘুমের ঘরে কেঁদে উঠল।
মিলা ওকে কোলে টেনে নিল। আমিরের ঘুম উড়ে গেছে। ও চোখ বুজে পড়ে আছে, ভাবতে চেষ্টা করছে কখন কিভাবে মিলা জেনেছে, কতটুকু জেনেছে। অনিচ্ছাকৃত সঙ্গমে, মিলার আলিঙ্গনে ও নাদিয়াকে ভেবে সুখ পায়। তখন কি কখনো নাদিয়ার নাম ধরে ডেকেছে? ভয়ঙ্কর ভাবনা। আমিরের মাথা খারাপ হওয়ার জোগাড়। আয়েশা আবার ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা আবহাওয়াতে মেয়েটা অনেকক্ষণ ঘুমায়। মিলা এসে আমিরের চুলে হাত বুলিয়ে দিল। এই অফিসে যাবে না? ওঠো। একটু আগের আলোচনার কোনো প্রভাবই নেই ওর ভেতর। আমির চিন্তিত হলো, এই একটু আগে ওসব কথা কি মিলা সত্যিই বলেছে, নাকি সবটাই আমিরের আধো ঘুমে দেখা স্বপ্ন? আশ্চর্য, স্বপ্ন কখনো এতটা বাস্তব হয়? এমনকি মিলার স্পর্শেও এখনো গায়ে জ্বালা ধরাচ্ছে মনে হচ্ছে। গলার কাছটায় বিষাক্ত কিছু দংশন করে গেছে এমন লাগছে। মিলা ধাক্কা দিল আবার। কি, অফিস যাবে না? হ্যাঁ। আজ তাড়াতাড়ি ফিরো তো। কেন? এমনি। আচ্ছা, লাঞ্চ করবো একসাথে। সত্যি? আমি কিন্তু এমনিতেই বলেছিলাম। না, সত্যি। আমির নিজেই জানে না কেন এমন বলল ও। অফিস থেকে আগে আসার কোনো কারণ নেই ওর। কাজের চাপও এখন বেশি, আর ছুটির পরে নাদিয়ার সাথে সময় কাটাতে সারাদিন উন্মুখ হয়ে থাকে। লাঞ্চে চলে আসলে সেসব কিছুই হবে না। তাহলে কি খেতে চাও লাঞ্চে? মিলারও আগ্রহ নেই অতটা। এই বৃষ্টির দিনে স্পেশাল কোনো আয়োজনের ইচ্ছেই করছে না। আমি না থাকলেও লাঞ্চে একটা ডিম ভেজে বা ভাতগুলো তেল পেঁয়াজ দিয়ে ভেজে চালিয়ে দেয়। কোনো দিন আগের রাতের লেফট ওভার দিয়েই দিন পার করে। রাতে আমির খুব বেশি কিছু খায় না, দুটো একটা পদ রান্না করে, তাই ঝঞ্ঝাট নেই। এখন দুপুরের খাবার রান্না করতে গেলে আয়েশাকে নিয়ে ওর 101টা ঝক্কি। মেয়েটা হয়েছেও তেমন, একটু রেস্ট দেয় না। 1 মিনিট রেখে কোথাও যাওয়াও যায় না, প্যাক করতেই থাকে। ওয়াশরুমে গেলেও কাঁদবে। এমনকি ঘুমালেও মিলার একটা হাতের উপর মাথা রেখে ঘুমাতে হবে। মাথাটা সরিয়ে বালিশে দিলেই দুনিয়া মাথায় নিয়ে কাঁদবে। খাওয়াতে গেলেও এই মেয়ে দুনিয়ার জ্বালাতন করে। 1 ঘন্টা বসে থেকে যা গলাবে তা একেবারে বমি করে সবটা উঠিয়ে দিবে। নিজের আঙ্গুল নিজেই গলায় ঢুকিয়ে দিয়ে বমি করবে। সেসব পরিষ্কার করতেও মিলার আরেক দিন যায়। ছুটা বুয়া আসে দিনে একবার, সেও সপ্তাহে 2 দিন কোনো খবর না দিয়েই উদাও হয়ে থাকে। রান্না করতে হবে এই চিন্তায় ও মেজাজ হারাতে শুরু করে। দুপুরে রান্না শেষ করে গোসল সেরে বের হতে হতে মিলার 4টা বেজে যায়। বুয়ার কাছে আয়েশাকে রেখে গোসলে ঢুকেছিল। 5 মিনিট গোসল সেরে আসে সাধারণত। আজ হয়তো একটু বেশি সময় লেগে গেছে। কত আর বেশি, হয়তো মিনিট 15। মাথায় শ্যাম্পু করলো আর শরীরটা একটু রগড়ে নিল। আয়নায় নিজেকে দেখতে নিজেরই খারাপ লাগছে এখন। বেঢপ মোটা, মুখে মাংস লেগেছে, স্বল্প ঘুমে চোখের নিচটা ফোলা, চুল আশ্রাতে মনে থাকে না, লোশন টোশন ক্রিম ডলার সময় নেই, ইচ্ছেও নেই। আয়েশাকে বেস্ট ফিটিং করানোতে শরীরের আষ্টে গন্ধ লেগে থাকে। সেই কতদিন আগের মিলাকে কল্পনা করে স্বপ্ন মনে হয়। আজকের আয়েশার মা মিলার ফেসিয়াল আর ফেস প্যাকের দরুন ধাঁধা লেগে যাওয়া সুন্দর মুখ, হেয়ার প্যাক, উজ্জ্বল চোখ, পেডিকিউর, ম্যানিকিউর করা চকচকে হাত পা, নাইট ক্রিম, ডে ক্রিম, সানক্রিম, হ্যান্ড ক্রিম, ফুট ক্রিম, কত কি। এখন আয়েশার বডি লোশনের বোতলটা থেকে 2 ফোঁটা গায়ে ডলে সেই হাতটাই মুখে ডলে নেয়। আয়েশার জন্মের আগের সেই দুরন্ত, চৌখস, মেধাবী, দরুণ পরিশ্রম করা অ্যাক্টিভ চাকুরে মেলাকে খুব মিস করতে থাকে ও। অসহায় লাগে ওর, অসহ্য মনে হয় চারিপাশটা। মা হইলে খাউন কি আর ঘুমন কি? মা হইল জননী। এত টাইম গোসলে থাকলে বাচ্চার ঠান্ডা লাইগা যাইব। বের হতে হতে দরজায় দাঁড়িয়ে বলল বুয়া, আমির আসেনি লাঞ্চে, সময় পাইনি। মিলা খেপে গেছে। খাসির মাংস আর খিচুড়ি করেছে, ইলিশ মাছ ভেজেছে, ধনেপাতার চাটনি, সরিষা ভর্তা আর আচার, আমিরের চাহিদা মতো। এখন একা একা খেতে বসে ওর রুচি চলে গেল। কয়েকটা দিন কি যেন হয়েছে, খাবারে একেবারেই রুচি নেই। আয়েশার দুধের কষ্ট হবে বলে খুব অরুচি নিয়েই খাবারের পেটটা ভরায় ও। আমির বলে দিয়েছে 2 বছর বুকের দুধ দিতেই হবে। তড়িঘড়ি করে কোনো রকমে গিলে নিয়ে খাবার খেতে চেষ্টা করছিল। আয়েশার কান্না শুনে খাবার বিনে ফেলে প্লেট গুছিয়ে সিঙ্কে ঢেলে হাত ধুয়ে নিল ও। আজ আর খাবেই না। মিলা ঢুকতেই আয়েশা তাকালো, কান্না থেমে গেল। মাত্র ঘুম থেকে উঠেছে। ঢুলুঢুলু কান্না ভেজা চোখে ও মিলার দিকে তাকিয়ে 4 দাঁত মেলে মিষ্টি হাসলো। বৃষ্টি শেষে রোদ উঠায়, গরম পড়েছে বলে শুধু ডাইপার পরিয়েই ওকে শুইয়ে দিয়েছিল মিলা। আয়েশার উদম গায়ের দিকে তাকিয়ে মিলার সারা শরীর ঝাড়া দিয়ে অন্যরকম অনুভূতি হলো। আয়েশা নয়, ওজনে বিছানায় একটা 7 কেজি ওজনের নধর গোল গোল পাকা রুই মাছ দেখতে পাচ্ছে। জ্যান্ত মাছটা
লেজে বাড়ি দিয়ে পেটে হাঁটছে। সেদিকে তাকিয়ে লোভে মীরার লোল পড়তে থাকলো। সমস্ত রুচি আর প্রচন্ড খিদে একসাথে ফিরে এসেছে যেন। কচি হাড়ে কামড় দেওয়ার মতো উত্তেজনায় দাঁত কিটকিট করছে ওর। নিজেকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো মিলা, কিন্তু অন্য কোনো এক মিলা দুহাত বাড়িয়ে এগিয়ে যেতে থাকলো আয়েশার দিকে, আর আয়েশাও দুহাত বাড়িয়ে উঠে বসেছে। ডক্টর প্রতিভা চেম্বার করেন বনানীতে, সাইকিয়াট্রিস্ট। অল্প দিনেই বেশ ভালো প্রচার তার। মানুষ আগের তুলনায় মানসিক স্বাস্থ্য সচেতন হয়েছে। মানসিক রোগ বলতেই পাগল ভেবে নিচ্ছে না। জিন ভূতের আসর বাতাস লাগা বা ঢঙ্গের উপর দোষ না চাপিয়ে মনের অসুখের কারণ খুঁজে সমাধান বের করতে চায়, আর প্রতিভা তাদের সাহায্য করেন। রাত 8টা পর্যন্ত রোগী দেখেন প্রতিভা। আজ বিকেলেই চেম্বার শেষ করে বাড়ি যাবেন। অনেক দিনের ব্যস্ততার পরে হাজবেন্ডের সাথে একটা ট্যুর প্ল্যান করেছেন কাছাকাছি। রাত 8টায় রওনা হয়ে গেলে গাজীপুরের জ্যাম ছাড়িয়ে ঘন্টা খানেকের রাস্তা। ফোন করে কিভাবে কি গুছিয়ে দিবে সব ইনস্ট্রাকশন দিলেন মেয়েটকে। তারপর তাকালেন মিলার দিকে। মিলার কোলে আয়েশা, ওর হাতে একটা কলম, সেটা নিয়ে চুপচাপ খেলছে। বেশ হাসি খুশি লক্ষ্মী বাচ্চা। প্রতিভার ছেলেটা একই বয়সী, কিন্তু একটু ফুসি আর হাইপার অ্যাক্টিভ। দুটো কাজের লোক মিলেও সামাল দিতে পারে না। পেশাগত কাজে প্রতিভাও খুবই ব্যস্ত থাকেন, তারপরও যতটা সম্ভব সময় দেন তিনি পরশকে। প্রায়ই নিজের সাথে করে কর্মস্থলে নিয়ে আসেন। আয়েশা দা 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 সাউন্ড করে কলমটা নিয়ে খেলছে। ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন প্রতিভা। আদুরি গলায় বললেন, ও খুব অ্যাডোরেবল বাচ্চা তো আপনার মেয়ে। মাথা নাড়ল মিলা, চোখে পানি এলো ওর। আপনি মিলা? হ্যাঁ। বলবেন আমাকে কি হয়েছে? মিলা কিছু বলল না। আয়েশার মাথার উপর চুমু দিয়ে জড়িয়ে ধরলো আলতো করে। প্রতিভা বুঝলেন সমস্যাটা বাচ্চাটাকে নিয়ে, কিন্তু মিলা এখনো সবকিছু বলার জন্য প্রস্তুত করতে পারছে না নিজেকে। আচ্ছা, আস্তে আস্তেই বলুক, হাতে সময় আছে অনেক। ওকে সহজ করতেই ডক্টর প্রতিভা বললেন, মিলা আপনি চা খাবেন নাকি কফি? আমরা না হয় গল্প করি একটু, তারপর সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। চা কফি খাওয়া ছেড়ে দিয়েছি। দীর্ঘশ্বাস ছেড়ে বলল মিলা। প্রতিভা হাসলেন। তিনি নিজেও প্রথম বাচ্চাটার জন্মের সময় কনসিভ করার পরেই কফি ছেড়েছেন। বেলটিভে অ্যাসিস্ট্যান্টকে দুটো চা আনতে বলে মিলার দিকে তাকালেন আবার। ও কি হাঁটতে শিখেছে? নামিয়ে দিতে পারেন, কিন্তু আমার ছেলের অনেক খেলনা আছে এখানে, ও খেলতে পারবে। আমি চাইছি ওকে আমার কাছ থেকে দূরে সরাতে, নইলে আমি ওকে মেরে ফেলবো। শুধু মেরে ফেলবো না, খেয়ে ফেলবো চিবিয়ে চিবিয়ে। হুট করে বলল মিলা। প্রতিভা চমকালেন না। এরকম কথা উনি প্রতিদিনই শোনেন, বিভৎস সব বর্ণনা নোট করেন। কিন্তু মিলার চোখের দিকে তাকিয়ে কেমন বিব্রত লাগলো, কেমন পিশাস পিশাস চাহনি। সেই অনুভূতিটা ঝেড়ে ফেলে প্রতিভা মিলার দিকে তাকালেন। মিলার চোখ নামিয়ে নিয়েছে। প্রতিভা বললেন, নাম কি ওর? আয়েশা। প্রথম বাচ্চা? হ্যাঁ। বাচ্চার বাবা কোথায়? অফিসে অনেক ব্যস্ত। আপনি এখানে এসেছেন তিনি জানেন? না। আপনার সমস্যার কথা জানেন তিনি? মিলা জোরে জোরে মাথা নাড়ায়। জানেন না? কথা বলুন প্লিজ, ইশারায় বলবেন না। না, ওকে বলিনি। চোখ না তুলেই বলে মিলা, আচ্ছা, কোনো সমস্যা নেই, পরে কোনো এক সময় ডেকে নেওয়া যাবে। না। জোরে চিৎকার করে মিলা। এসবেও অভ্যাস আছে প্রতিভার। অনেক সময় অনেক রুগী হাইপার হয়ে যায়, তখন সেই পার্টিকুলার সেগমেন্টটা ছেড়ে দিতে হয়। প্রতিভা চুপ করে থাকলেন, তবে আয়েশা ভয় পেয়ে কেঁদে উঠল। মিলা খানিকটা সময় চেষ্টা করলো ওকে ঠান্ডা করার, পারল না। মিলা খেপে যেতে থাকলো। এই মেয়েটাই যত নষ্টের গোড়া বলে আক্ষেপ করলো। প্রতিভা ধারণা করলেন মিলা পোস্টপার্টাম ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে। 10,000 জন নতুন মায়ের উপর করা একটা গবেষণায় দেখা গেছে প্রতি 7 জনে একজন মা এই পিপিডি বা প্রসব পরবর্তী বিষণ্ণতার ভেতর দিয়ে যান। প্রতিভা জোর দিয়ে বলতে পারেন এই সংখ্যাটা আরও অনেক বেশি। উন্নত দেশের মায়েদের উপর করা পরীক্ষা এই সাবকন্টিনেন্ট প্রেক্ষাপটে কোনোভাবেই মিলবে না, যেখানে প্রতিটি মায়ের প্রয়োজনীয় বিশ্রামকেও ঢং হিসাবে দেখা হয়, শারীরিক পরিবর্তনটা স্বাভাবিক হিসেবে ধরা হয়, মানসিক পরিবর্তনের খোঁজ কেউ রাখে না। প্রতিভা নিজেও ভুক্তভোগী। বড় মেয়েটা স্বর্ণ এবার কেজি 1-এ পড়ছে, ছেলে পরশ ছোট। মেয়েটার জন্মের সময় প্রতিভা বেঁচে ছিলেন, আর হাজবেন্ড সমীরও এত ব্যস্ত ছিল না। সমীর অপথমোলজিস্ট,
রাশিয়া আর কানাডার দুটো ডিগ্রি নামের সাথে অ্যাড হওয়ার পরে তাকে আর সংসারের বা বাচ্চাদের কোনো দরকারেই পাওয়া যায় না। নিজের তো আর উচ্চতর পড়াশোনা হলোই না, উল্টো পরশ হওয়ার পরে হাসপাতালের চাকরি ছাড়তে বাধ্য হয়েছে প্রতিভা। শুধু বনানীর এই চেম্বারটাই আঁকড়ে রেখেছেন বড় কষ্টে। অথচ একাডেমিক রেজাল্ট সমীরের চাইতে অনেক ভালো ওর। দিনের শেষে ব্যাটসম্যানদের বড় বড় অ্যাচিভমেন্টের খবর পেলে মনটা আনমনা হয়ে যায়। কারোর সাথে যোগাযোগ করার সময়ও পান না প্রতিভা চ্যানেল, কিন্তু তারই ব্যাটসম্যানরা কেউ কেউ কত কি করে ফেলেছে। ভাগ্যিস কাজিন রীতাকে পেয়েছিলেন। মেয়েটা নিজের পড়াশোনার পাশাপাশি স্বর্ণ আর পরশের খেয়াল রাখছে, নইলে সার্টিফিকেটগুলো আলমারিতে ভরে সেই হাউস ওয়াইফ তকমা লাগিয়ে ঘুরতে হতো ওকে। কাজের লোকদের কাছে বিশ্বাস করে বাচ্চা রেখে কাজে আসে। যেসব ওয়ার্কিং মায়েরা তাদের স্যাক্রিফাইস চিন্তা করে তাদের প্রতি সম্মান বেড়ে যায় অনেক। এ যেন মন এক জায়গায় আর দেহ আরেক জায়গায়। সারাক্ষণ বাচ্চাদের চিন্তা মাথায় ঘুরতে থাকে। রীতা খেয়াল রাখে বলেই একটু ভরসা পান প্রতিভা। সব মিলিয়েই ভালোই আছেন প্রতিভা, তবুও এই যে মন কেমন করাটাকে এড়াতে পারেন না কিছুতেই। আরেকটু প্রশংসা পেতে ইচ্ছে করে, একটু কেয়ার, একটু অকারণ ভালোবাসা। মাঝে মাঝে তারও তো ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে চা বাগানের পথ হাঁটতে, লেমন টি গার্ডেনের কচি সবুজ পাতাগুলোকে হাতে জড়িয়ে নিতে, বাগান ঘেঁষা কমলা লেবুর গাছ থেকে চুরি করে কাঁচা কমলা পাড়তে ইচ্ছে হয়, গরমের দিনে সবুজ ঘাসের কার্পেটে খালি পায়ে হাঁটতে, ঝুম বর্ষায় সমীরের কাঁধে মাথা রেখে বারান্দায় দাঁড়িয়ে ঘন ঘন দুধ চায়ে টোস্ট বিস্কিট ডুবিয়ে খেতে। কোনো দিন রাতে সমীরের সাথে ছাদের বাতাসে বসে থাকতে ইচ্ছে করে, একা একা মোবাইলে গল্পের শহর চ্যানেলের গল্প দেখতে ইচ্ছে করে। দোকানের 2600 টাকা দাম বলা জামাটা মূলমূলি করে 800 টাকায় কিনতে নিউ মার্কেট যেতে মন চায়। বিয়ের প্রথম বছরের মতো চায়নায় গিয়ে প্রাচীন গ্রামগুলোর উঠোনে বসে সেদ্ধ নুডলস খেতে ইচ্ছে করে, অথবা জাস্ট কিছু না করে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট গিলে ফেলে সেসব ভুলে পেশেন্টের সামনে হাসি মুখে বসে যান প্রতিভা। অনেক বলে কয়ে জেদ করে ঝগড়া করে সমীরের ব্যস্ত শিডিউল থেকে 3টে দিন বের করিয়েছেন এই বেড়াতে যাওয়ার জন্য। মিলার জন্য দেরি হয়ে যাচ্ছে। মিলাকেও নিজের মতো দুটো অ্যান্টি ডিপ্রেসেন্ট লিখে দিয়ে সামনের সপ্তাহে আসতে বলবেন। ভাবতেই মিলা মুখ খুলল। আমি খুব সমস্যায় আছি ডক্টর। আমার খাবারের রুচি নেই, কিন্তু কাঁচা মাছ মাংস খেতে ভালো লাগে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো চুপ করে যায় ও। আয়েশা ঘুমিয়ে গেছে মিলার কোলে। প্রতিভা খুব মনোযোগ দিয়ে শুনছেন মিলার কথা, কিন্তু মিনিট খানেক ও কোনো কথাই বলল না। আস্তে আস্তে মিলার মুখের ভঙ্গি, চোখের দৃষ্টি পরিবর্তন হতে লাগলো। আর প্রতিভা বিস্মিত হতে হতে দেখলেন মিলার মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে, আর ও বলছে, আমার এই বাচ্চাটাকে খুব লোভনীয় খাবার মনে হয় কচকচ করে খেয়ে ফেলি। পেশাগত কারণে অনেক রকম বিকৃত কথা, নোংরা পরিকল্পনা, ভয়ঙ্কর আলোচনার সম্মুখীন হতে হয়েছে প্রতিভাকে, কিন্তু এমন গায়ে কাটা দেওয়া অনুভূতি কখনোই হয়নি। মিলার চোখের দৃষ্টি স্বাভাবিক না একেবারেই। প্রতিভার মনে হতে থাকে বইয়ের পাতায় যে পিশাচের গল্প পড়েছেন, ওর সামনে একটা সেই জলজন্ত পিশাচ বসে আছে। ডিপ্রেশনে ভোকা মায়েরা নিজের বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছে, ছাদ থেকে ফেলে দিয়েছে, কেটে 2 টুকরো করে ফেলেছে। মেডিকেল হিস্ট্রিতে এমন অনেক কিছুই আছে, অজানা নয় কিছুই প্রতিভার। তবুও কেমন জানি লাগলো। অনেকদিন বদ্ধ থাকলে মরা দিঘির শ্যাওলা পচে যেমন গন্ধ বের হয়, তেমনি একটা পচা গন্ধ তার আশেপাশেই ঘুরতে লাগলো। বিকট নয় গন্ধটা, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রতিভার। চট করে ডাকলেন তিনি, মিসেস মিলা। মিলার ঘোর কাটলো। ও চমকে তাকে কেঁদে ফেললো। গত কয়েকটি দিন আমার উপর দিয়ে কি যে যাচ্ছে, আমার মনে হচ্ছে পজেসড কোনো ডাইনি ভর করেছে আমাকে। আমি আমার বাচ্চাটাকে যে কোনো সময় খেয়ে ফেলবো। আগে ওর খাওয়া, পুষ্টি, ওজন নিয়ে আমার অনেক অভিযোগ ছিল। এখন ওকে অনেক হেলদি মনে হয়, তেলতেলি, গোলগাল, মনে হয় খুব টেস্টি কিছু, অ্যাপেটাইজিং। আমার বাচ্চাটাকে বাঁচান প্লিজ। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না ডক্টর। আমি আয়েশার হাত কামড়ে জখম করে দিয়েছি, দেখেন। আয়েশার হাতটা তুলে ধরলো মিলা, কেঁদে কেঁদে বলল, এইখান থেকে কামড় দিয়ে রক্ত গোশত খেয়ে ফেলেছি আমি। আমার বাচ্চাটা যন্ত্রণায় কেঁদেছে, আর আমি মজা করে ওর মাংস চিবিয়ে চিবিয়ে খেয়েছি। দেশি মুরগির গিলা যেমন দাঁতের নিচে কচকচ করে, সেই রকম করে। ফুলে ফুলে কাঁদতে থাকলো মিলা। প্রতিভা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। একটা মেয়ে এসেছিল কয়েকদিন আগে চেম্বারে।
18 বছর বয়স, হাজবেন্ড নিয়ে এসেছিল, একটা বাচ্চা আছে 3 মাসের। মেয়েটা বাচ্চাটাকে সাপের বাচ্চা মনে করত, দুধ খাওয়াতো না, কোলে নিতে চাইতো না, কোলে কেউ দিলেই ফেলে দিত, ফেলে দিয়ে মাথাও ফাটিয়ে দিয়েছিল বাচ্চাটার। আর একটা মেয়েও এই পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে এসেছিল, সেও সিভিয়ার অবস্থায় ছিল। তার মনে হতো ওর খাবারে সবাই বিষ মিশিয়ে দিচ্ছে, ওকে হসপিটালাইজ করতে হয়েছিল। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছিল না। আশ্চর্যের বিষয়, হসপিটালে খুব কড়াকড়ি অবজারভেশনে থেকেও ওর শরীরে বিষের নমুনা পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত আত্মহত্যা করে মেয়েটা। আয়েশার মাখন নরম, তুলতুলে হাতটা একদম অক্ষত। তার মানে সবই মিলার কল্পনা, ডিলুশন বলা যায়। ও যা ভাবছে, যা দেখছে, যা করছে, তার কিছুই বাস্তবে ঘটছে না, কল্পনায় হচ্ছে। আর বাস্তব কল্পনা মিলিয়ে ও নিজের মতো করে আরেকটা বাস্তব তৈরি করে নিয়েছে। এখন কয়েকটা টেস্ট দিয়ে ডিলিউশনের মাত্রা বুঝতে হবে। সিজোফ্রিনিয়া স্টেজে চলে গেলে কিওর করাটা কঠিন হয়। তখন ডাক্তার, রুগী, রুগীর অ্যাটেন্ডেন্ট সবার সম্মিলিত চেষ্টা ছাড়া রুগীকে সুস্থ করা সম্ভব হয় না। মিসেস মিলা, হুম, না, স্পষ্ট করে বলেন যে জি। আপনার হাজবেন্ডকে সাথে নিয়ে আসবেন। না, আচ্ছা বেশ। বাবা, মা, ভাই, বোন অথবা বন্ধু? আমার কেউ নেই ডক্টর। আচ্ছা, আপনি নিজেই যথেষ্ট। আপনি যে কতটা সাহসী বুঝতে পারছেন। নিজের সমস্যা আইডেন্টিফাই করেছেন নিজেই, সমাধানও বের করেছেন নিজেই, আমার কাছে সাহায্যের জন্যে এসেছেন। আপনি তো অনেক স্মার্ট। নিজের সমস্যার অর্ধেক সমাধান তো আপনি নিজেই করে ফেলেছেন। বাকি যতটুকু আমরা কথা বলেই ঠিক করে ফেলবো। বন্ধু নেই বললেন, কাউকে না কাউকে তো আপনি আপনার সমস্যার কথা বলেছেনই। আমার খোঁজ কে দিয়েছে আপনাকে? সেই বন্ধুটির সাথেই না হয় কথা বলি একবার। খিক করে হেসে উঠল মিলা। আপনাকে তো আমার খুঁজতেই হতো, অথবা আপনি আমাকে আমাকে যার দরকার হয় আমি ঠিক তার কাছে চলে যাই। আপনাকে আমার দরকার, আর আমাকে আপনারও খুব দরকার ডক্টর। চিড়িয়াখানার মাংসশাসী জন্তুগুলোর খাঁচার সামনে যে বোটকা গন্ধ বেরোয়, সেই রকম দুর্গন্ধে ঘরটা ভরে গেল। নাকসিটকে গন্ধের উৎস খুঁজতে থাকলেন প্রতিভা সেনাল। মীরা গুনগুন করে গান গাইছে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। খাট নেই, পালক নেই, আসন পেতে বসো। ভাটা ভরা পান দেব, গাল ভরে কেউ। আমার বাবুর চোখ জুড়ে ঘুম দিয়ে যেও। সাথে সাথে হাত দিয়ে আস্তে আস্তে পেট করছে আয়শার গায়ে। মিলার অবস্থা সঙ্গীন মনে হচ্ছে প্রতিভার। আরেকটা সেশন দরকার হবে রোগটা বুঝতে। আর মিলার হাজবেন্ডকে দরকার বেশি সব চাইতে। মিলা না চাইলেও তার সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করতে হবে। নিজের একজন পেশেন্টকেও সামান্যতম বিচ্যুতি সুযোগ দিতে নারাজ প্রতিভা। কিছু কিছু আনসলভড কেস থেকে গেছে রহস্য হয়ে, কিন্তু কোথাও প্রতিভার আন্তরিকতায় বিন্দুমাত্র খুঁত থাকে না। আর মিলার কেসটা যথেষ্ট জটিল মনে হচ্ছে ওর। পিপিডি বা বেবি ব্লুস না, আরও জটিলই মনে হচ্ছে। বাইপোলার ডিসঅর্ডার হতে পারে। হঠাৎ মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দুজন আলাদা মানুষ, একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই। থাইরয়েড লেভেলটা চেক করতে হবে, আর কয়েকটা সাইকোলজিক্যাল টেস্ট। এপিডিএস লিখলেন। তবে সবচেয়ে দরকার পরিপূর্ণ বিশ্রাম আর পর্যাপ্ত সাপোর্ট। পার্টনারের সাপোর্ট বেশি দরকার। প্রেসক্রিপশন লিখতে লিখতে প্রতিভার ফোনটা বেজে উঠল। বাসা থেকে ফোন এসেছে। কখন বেরোচ্ছে প্রতিভা সেটাই হয়তো জানার জন্য। প্রতিভা ভ্রু কঞ্চিত করে কলটা কেটে দিলেন। বাচ্চারা, রিতা, কাজের লোক, সুমির সবাই হয়তো তৈরি হয়ে বসে আছে প্রতিভার অপেক্ষায়। বিকেল গড়িয়ে গেছে। তাই জানালা দিয়ে বাইরে তাকালেন তিনি। মিলা গুনগুন করে গান গেয়ে উঠল। রিতা, ও রিতা, তুমি আমার মিতা। প্রতিভা চমকে উঠলেন। মিলা শুধু একের পর এক বিস্ময়ের জন্ম দিচ্ছে ওর জন্য। সেতে একবারও রিতার নাম নেয়নি। আর ফোনেও সমীর ওল্ড লিখে কন্ট্যাক্টটা সেভ করা। রিতা ভার্সিটিতে ভর্তি হয়ে গ্রাম থেকে ঢাকায় আসলে সমীরেরই একটা পুরনো সিম, পুরনো একটা হ্যান্ডসেট ভরে ওকে ব্যবহার করতে দিয়েছিলেন। পরে রিতা অনেকগুলো সেট চেঞ্জ করেছে, কিন্তু সিম কার্ড সেটাই রয়ে গেছে
আর প্রতিভার কন্টাক্ট লিস্টেও নামটা চেঞ্জ করা হয়নি। মিলা কিভাবে বলল এটা? বিজ্ঞানে টেলিপ্যাথি বা থট রিডিং এর সঠিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। রহস্য পুরোটাই প্রকৃতি রহস্য পছন্দ করে, সেরকম কোনো রহস্যের মুখোমুখি কি প্রতিভা? মিলা চোখ নামিয়ে নিয়েছে, আয়েশার দিকে তাকিয়ে আছে, এক টুকরো চতুর কিংবা মায়াবী হাসি ঠোঁটের কোণায়। মিলা বেরিয়ে যেতেই প্রতিভা চেয়ারে হেড বেঁকে মাথা দিয়ে তুলতে থাকলেন। কি হলো এটা? নিজেই নিজেকে প্রশ্ন করছেন, কিন্তু উত্তর পাচ্ছেন নিজের শিক্ষা, জ্ঞান বা স্বাভাবিক যুক্তি কোনোটা দিয়েই নিজের অনুভূতির সপক্ষে উত্তর খুঁজে পাচ্ছেন না। মন শুধু কু গাইছে, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কে যেন মাথার ভেতর একটানা বলে চলেছে, কিন্তু মিলার জীবনের খুব খারাপের সাথে তার মন কেন অস্থির হবে? এই সম্পর্ক খুঁজে পেলেন না কিছুতেই। রুম থেকে পচা গন্ধটা সরে গেছে, একটা না বেলি ফুলের সুবাস আসছে টেনে টেনে, ভেসে ভেসে। বুক ভরে নিঃশ্বাস নিলেন প্রতিভা। অ্যাসিস্ট্যান্ট রোমেনা কি জেসমিন ফ্র্যাগ্রেন্সের রুম ফ্রেশনার দিয়েছে। ক্লান্ত মনটা তরতাজা হয়ে উঠল নিমিষেই। বাইরে বর্ষার ঢল নেমেছে, পানির তোরে জানালার গ্লাস ঝাপসা হয়ে আছে, বাহিরটা দেখা যাচ্ছে না। শেষ বিকালটাকে ভোর সন্ধ্যা মনে হচ্ছে। ফোনটা বের করে ড্রাইভারকে কল দিলেন, গাড়িটা একেবারে অ্যাক্সিটের সামনে এনে রাখার জন্য, তাহলে বৃষ্টিতে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচা যাবে। লিফট থেকে নেমে অ্যাক্সিট এরিয়ায় এসে দাঁড়িয়েছেন, তখন হাজবেন্ড সমীরের ফোন কানে নিতেই সমীর হতাশ গলায় বললেন, এখনো বের হওনি তুমি? পিক আওয়ার, জ্যামে আটকে গেলে কি হবে? তোমরা রেডি তো? হ্যাঁ আমরা রেডি, কিন্তু তুমি একবার চেক করে নেবে তো সব? রিতা সব জানে, চেকলিস্ট ওর কাছে, ওই পারবে। তুমিও তো রেডি হবে। আমার আর কি, আমি তো শুধু শাওয়ার নেব। জানিতে আমি যে শুধু পাজামা টি শার্ট গলিয়ে নেব, সে কি ভুলে গেছো? এসো তাড়াতাড়ি, দেরি হলে পৌঁছাতে রাত হয়ে যাবে অনেক, তখন কাউকে বিব্রত করতে ভালো লাগবে না। এই তো রতন ভাই গাড়ি নিয়ে এসেছে, আমি আসছি। ফোনটা পার্সে ঢোকাতে গাড়িতে উঠতে যাবেন, তখন এই কথা থেকে একেবারে উড়ে এলো মিলা। হঠাৎ করে এলো বলেই চমকে উঠলেন প্রতিভা সেনাল। অনেকটা এরকম মনে হলো যেন লুকোচুরি খেলা চলছে। মিলা পেছন থেকে এসে ধাপ্পা দিল প্রতিভাকে। ডক্টর, আপনার গাড়িটাতে একটু লিফট দিবেন প্লিজ। না মানে কোনো রিক্সা সিএনজি কিচ্ছু যাচ্ছে না এখান থেকে। বাচ্চাটা ভিজে যাবে বলে ওকে কোলে নিয়ে কিছু খুঁজতেও তো যেতে পারছে না, প্লিজ। প্রতিভা লিফট দিতে অস্বীকার করতেন না, কিন্তু মিলা তার অনুমোদনের অপেক্ষাতেও থাকলো না। আয়েশাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। প্রতিভা একটু হোক চুকিয়ে গিয়েছিলেন, একটু দাঁড়িয়ে গিয়েছিলেন। মিলা ইউকি দিয়ে ডাকলো, ডক্টর চলে আসেন, অনেকটা রাস্তা যেতে হবে আমাদের। প্রতিভাও আর অপেক্ষা করলেন না, আর আসলেই তারা আছে। গাড়িতে বসতেই মিলা খনখনে গলায় হেসে উঠে বলল, থ্যাংক ইউ ডক্টর। আপনি তো জানেনই বাচ্চাটাকে নিয়ে আমি একা নিরিবিলিতে থাকা বাচ্চাটার জন্য কতটা বিপজ্জনক। অফিস এরিয়া একদম ফাঁকা হতে শুরু করেছে। বলেই মিষ্টি করে হাসলো। মিলার হাসিতে প্রতিভা অপ্রস্তুত হলেন। কি ভয়ঙ্কর ইশারা দিচ্ছে মিলা ওকে হাসি মুখে। আরো খানিক স্টাডি না করে প্রতিভা ওকে কিছু না বলাটাই ভালো বলে সিদ্ধান্ত নিলেন। মিলার হাসির বদলে নিজেও হালকা হাসি বিনিময় করলেন শুধু। গাড়ি স্টার্ট নিতেই পচা গন্ধটা নাকে এসে বাড়ি দিল আবার। বমি ঠেলে আসতে চাইলো প্রতিভার, তাড়াতাড়ি উনা দিয়ে নাক চাপা দিলেন আর ড্রাইভারকে বলে উঠলেন, রতন ভাই, আপনি খেয়াল রাখেন না, কার ওয়াশ করেন না ঠিক মতো, কি একটা পচা গন্ধ বেরোচ্ছে। কখনো টিফিন এনেছিলেন বাসা থেকে? খেতে ভুলে গিয়েছেন এমন হয়েছে? পচছে হয়তো। না দিদি, আমি তো কিচ্ছু রাখিনি। আর গন্ধ কিসের? আমি তো পাচ্ছি না। কি বলছেন? আমার দম বন্ধ হয়ে আসছে। গাড়ির দরজা খুলে রেখে দিয়েছিলেন নাকি? কুকুর টুকুর ঢুকে নোংরা করে গেছে নাকি? ইস, উইন্ডো গ্লাসও তো নামাতে পারবো না। হ্যাঁ দিদি, অনেক বৃষ্টি, কিন্তু আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। আপনার সর্দি লেগেছে, নাক বন্ধ হয়ে আছে, ফ্রেশনার স্প্রে করুন। উফ। নাক চেপেই চোখ মুখ কুঁচকে বসে রইলেন প্রতিভা। একটু বাদে নাক সয়ে গেল দুর্গন্ধটা। মীরা বলে উঠল, ডক্টর, বৃষ্টি তো কমার কোনো লক্ষণই নেই। আপনি কি আমাকে আমার বাবার বাসায় নামিয়ে দিবেন প্লিজ? চট করে না বলতে পারাটা অনেক কষ্ট করে আয়ত্ত করেছেন প্রতিভা। অনেক অনেক বড় বড় ঠেকি গিলে তারপরে এখন যেটা পছন্দ হয় না চোখ কান বন্ধ করে না বলে ফেলেন। তবুও মানসিক ভারসাম্য টলমল করে মিলাকে না বলতে একটু বাঁধল না তার। সাথে দুধের বাচ্চাও আছে। ইতস্তত করেই বললেন,
কিন্তু আজ তো আমার তাড়া আছে, আমরা একটু বাইরে যাব, আমার অলরেডি দেরি হয়ে গেছে। না 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 না, আপনার দেরি হবে না। হাত দিয়ে প্রতিভার কথা আটকালো মিলা। সেক্টর 10-ই আমার বাবার বাসা, 7 নম্বর রোডে, 52 নম্বর বাসা, লিফটের 4 তলার উত্তর পাশের ফ্ল্যাট। বলেই যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল, আর সারা শব্দ করলো না। প্রতিভা একেবারে জমি বরফ হয়ে গেলেন। তার বাড়ি সেক্টর 10-এই, 11 নম্বর রোডে। মিলা কি করে জানলো? কি উদ্দেশ্য মিলার? কোনোভাবে কি আগে থেকেই চেনে প্রতিভা সানালকে? হতে পারে প্রতিভার নাম আছে সাইকিয়াট্রিতে, হয়তো খোঁজ খবর নিয়েই মিলা এসেছে তার চেম্বারে। কত কি ভেবে নেন আজকাল তিনি। নিজেকে একটু বকে দিলেন প্রতিভা, রিল্যাক্স হয়ে বসলেন, বাইরে তাকালেন। বৃষ্টি থামার নাম নেই একেবারেই। একটু তন্দ্রা মতো লেগে এসেছিল প্রতিভার। মিলার ডাকে তাকালেন। মিলা বলছে, ডক্টর, এইরকম আবহাওয়ার গল্প শুনতে খুব ভালো লাগে বলেন। দাদির কোলে শুয়ে গল্প শুনতাম ছোটবেলায়। যদিও তিনি আমার নিজের দাদি না, তবুও আদর করেই গল্প শোনাতেন। তার গল্পে রাজা রানী থাকতো, রাজকন্যা থাকতো, সাদা ঘোড়ায় চড়ে রাজপুত্রও আসতো, আর থাকতো ডাইনি বুড়ি। হাত নেড়ে অকারণ হাসলো মিলা। তারপর বলল, আচ্ছা ডক্টর, আপনি ডাইনিতে বিশ্বাস করেন? হ্যারি পটারের উইচ না, সত্যিকারের জাদুবিদ্যায় পারদর্শী ডাইনি। বিভিন্ন তন্ত্রমন্ত্র ফু করে যে লতা পাতা দিয়ে ওষুধ বানায়, যে মানুষের রক্ত দিয়ে পোষণ বানায়, কালো জাদু করে, বুনো পশুর হাড়গোড় জড়ো করে পুজো করে, তাজা রক্ত পান করে অমর হতে চায়, আর নৃশংস প্রতিশোধ নেয়। ঘুমন্ত আয়েশা একটু নড়েচড়ে উঠে মিলার কোলে। প্রতিভা তাড়াতাড়ি করে বলে উঠলেন, মিলা, আপনি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছেন, উত্তেজনা ভালো হবে না আপনার জন্য, প্লিজ। ম্যাম, আমি আপনাকে অ্যানসিয়েন্ট যুগের উইচের গল্প বলি। মিডিয়া, যাকে বলা হয় প্রাচীনতম ডাইনি, সরাসরি দেবতাদের আশীর্বাদে ডাইনি হয়েছিল যে। নানা রকম ভেষজ পোষণ বানাতো সে দেবতাদের জন্য। প্রাণীজ পোষণ বানাতেও সমান পারদর্শিতা ছিল মিডিয়ার। ওই যে গল্প পড়ি না, প্রাণীর রক্ত, মাংস, হাড় দিয়ে পোষণ বানায় ডাইনিরা, মানুষের রক্ত খেয়ে অমর হয়ে যায়, সেই রকম। শেষ কথাটা অদ্ভুত জড়ানো গলায় বলল মিলা। হাসলো খানিকটা, দুলে দুলে ঘুমন্ত আয়েশাকে আরাম দিল। তারপর আবার গল্প বলতে শুরু করলো। ভালোই দিন কাটছিল মিডিয়ার। তারপর প্রেমে পড়লো, অন্ধ প্রেম। সবকিছু শেষ করে দেয় যেই প্রেম, বুদ্ধি, বিবেক, চেতনা সব। যেমন আমার প্রেম, বাবার স্নেহ, আদর, বিশ্বাস সব মাটিতে ফেলে তার হৃদয়টাকে খুন করেছিলাম আমি একদিন। ক্যানিভলিজমের চাইতে তা কি কম নিঃসৃত ছিল সেটা? প্রলম্বিত শ্বাস টেনে নিল মিলা। প্রতিভার মন অস্থির, দেরি হয়ে যাচ্ছে ভেবে তবুও মনোযোগী শ্রোতার মতো শুনছেন মিলার গল্প। মিলার জন্য কমফোর্ট জোন তৈরি করছেন। ও কথা বলুক, কথা বললেই অনেকটা সহজ হবে মনের বদ্ধ জায়গাটা খুলে ফেলতে। যে জায়গাটাতে জট লেগেছে সেটা বলে ফেলুক। নির্ভরতার জায়গা হতে হবে প্রতিভাকে। একান্ত বিশ্বাস করে মিলা সব খুলে বলবে, তবে মনটা ফুটো হওয়া টাওয়ারের মতো। ছিদ্রটা কোথায় জানলেই সমাধান। গ্রিক মিথোলজিতে মেডিয়া আর জেসনের গল্পটা বেশ গুরুত্বপূর্ণ। একদম শুরু থেকে বলি, শুনছেন ডক্টর? প্রতিভা হেসে জানালেন তিনি শুনছেন, বেশ মনোযোগ দিয়েই শুনছেন। তবে বলি, ইওলকাস রাজ্যের রাজা ছিলেন ঈশন। সে মারা যাওয়ার সময় পুত্র জেসন ছোট ছিল বলে তার ভাই পেলিয়াসের কাছে রাজ্য হস্তান্তর করে। পেলিয়াস যখন জেসনকে ঈশনের কথা মতো লেখাপড়া করতে বাইরে পাঠায় এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত রাজ্য সামলানোর ভার নেয়, কিন্তু জেসন ফিরে এলে পেলিয়াস ক্ষমতা ছাড়তে চায় না এবং কৌশলে জেসনকে মারার উদ্দেশ্যে গোল্ডেন ফ্লেশ আনতে বলে, যেটা আনতে অসম্ভব কাজ। কিন্তু জেসন বেশ কিছু সাহসী ক্রুমের গ্রিক বীর বলা যায়, তাদের নিয়ে আর্গো নামক জাহাজে করে কলকিসে যায়, যেখানে রয়েছে সেই গোল্ডেন ফ্লিশ। কিন্তু গেলেই কি পাওয়া যায়? এত সহজে কেউ দেবে কেন গোল্ডেন ফ্লিশ? কলকিসের রাজা প্রথমে নাবিকদের আপ্যায়ন করলেও গোল্ডেন ফ্লিশ নিতে আসার কারণ শুনে তিনিও অখুশি হন, কারণ গোল্ডেন ফ্লিশ ছিল তাদের রাজ্যের সম্মানের জিনিস। তাই সেই রাজাও গোল্ডেন ফ্লিশ দিতে অস্বীকৃতি জানান এবং জেসনকে অসম্ভব কার্যের মাধ্যমে সেটি জয় করতে বলেন। সেই রাজার নাম অ্যাটিস, আর অ্যাটিসের কন্যা ছিল আমাদের গল্পের নায়িকা এই মেডিয়া। জেসনের সাথে সবসময় দেবী আফ্রোদিতি ছিলেন। আফ্রোদিতির খুব প্রিয় পাত্র ছিল সে। আফ্রোদিতি জেসনকে সাহায্য করেন তার ছেলে কিউপিডের মাধ্যমে। কিউপিডের তীর যাকে বিদ্ধ করে তার তো আর বাঁচার জো নেই। আগুনকে প্রেম বলে ঝাঁপ দেয় মানুষ ওই তীরে বেঁধে। মিডিয়া যখনই সমস্ত নাবিকদের মধ্যে জেসনকে দেখে, তখনই কিউপিডের তীরে বিদ্ধ হয়। কলকেশের রাজকন্যা মিডিয়া জেসনের প্রেমে পড়ে যায়। মিডিয়া জেসনকে আড়ালে ডেকে বলল, তুমি সহজে সোনালী মেষের চামড়া পাবে না, আমি তোমায় সাহায্য করব।
তার বদলে তুমি আমায় কি দেবে? জেসন বলল, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। আমাকে তোমার দেশে নিয়ে যাবে? মেডিয়া জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি তোমাকে গ্রীসে নিয়ে যাব। জেসন বলল, সত্যি? সত্যি। মেডিয়া জেসনের শরীরে জাদুকরি মলম মাখিয়ে দিল, যে কারণে সেই ব্রোঞ্জের পাওয়ালা নিঃশ্বাসে আগুন ছড়ানো শার্টটিকে লাঙলে জুতে দিতে পারল জেসন। এটি সোনালী মেষজন্ম পাবার একটি শর্ত ছিল। মনক্ষুণ্ণ রাজা এটি এবার বললেন, জানো তো জেসন, অনেকদিন আগে থিপসের রাজা ক্যাডমাস একটি ড্রাগন হত্যা করেছিল। জানি। জেসন বলল, তোমাকে এখন মাটিতে সেই ড্রাগনের দাঁত পুঁততে হবে। জেসন রাজি হলো। রাজা এটিস জানতেন ড্রাগনের দাঁত পুঁততে সশস্ত্র সৈন্যরা মাটি ফুঁড়ে বেরোবে, তারপর তারা জেসনকে আক্রমণ করবে। মেডিয়া জেসনকে জাদু করে সব অস্ত্র দেয় এবং জেসন সশস্ত্র সৈন্যদের ধ্বংস করে। কলকিসের একটি পবিত্র কুঞ্জে সেই স্বর্ণলোম রাখা ছিল। কুঞ্জটি পাহারা দিত একটি ড্রাগন, যে ড্রাগনটি কখনোই ঘুমাতো না। মিডিয়া মায়া বলে ড্রাগনকে ঘুম পাড়িয়ে দিল। ড্রাগনের দু চোখে 2 ফোঁটা নেক্রোটিক মায়া পানি ফেলে দিল। জেসন সোনালী মেষচর্ম নিয়ে জাহাজে ওঠেন, সঙ্গে মিডিয়া। মিডিয়া তার ছোট ভাই অ্যাপসারটাসকে সঙ্গে নিয়েছিল। রাজা এটিস পিছনে। পিতাকে বিভ্রান্ত করার জন্য ছোট ভাই অ্যাপসারটাসকে হত্যা করে সাগরে ফেলে দেয় মিডিয়া। রাজা এটিস ছেলের ছিন্ন ভিন্ন মৃতদেহ জড়ো করতে থাকে। এই ফাঁকে জেসনরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। গোল্ডেন ফ্লিশ নেওয়া তো হলো, বাকি রইল কি? জেসনের নিজের রাজ্য ফিরে পাওয়া। কিন্তু জেসন নিজ রাজ্যে ফিরে আসার পরে রাজা পেলিয়াস রাজ্য দিতে চাইলেন না। তখন ডাইনি মিডিয়া আবার ত্রাণ করতে হলো। জেসনকে রাজ্য দিতে চাইলেন না। তখন ডাইনি মিডিয়া আবার ত্রাণ করতে হলো। জেসনকে রাজ্য দেওয়ার জন্য পেলিয়াসের মেয়েদের মাতাল করে তাদের মাধ্যমেই তাকে হত্যা করে এবং মৃতদেহের মাংস রান্না করায়। কিন্তু তখন সেই রাজ্যের জনগণ ক্ষেপে গেল। পেলিয়াস খুব প্রজাবৎসল রাজা ছিলেন। রাজার মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তারা জেসন মিডিয়াকে করিস্তি নির্বাসনে পাঠায়। আচ্ছা ডক্টর, মেয়েরা প্রেমে এতটা পাগল হয় কেন? আমি এমনও মেয়েকে চিনি যে বাবার সব জমানো টাকা পয়সা নিয়ে বেকার প্রেমিকের হাতে ধরে পালিয়ে যায়। টিউশনি করে নিজের আর বরের পড়ার খরচ জোগায়, চাকরি করে সংসার টানে। তারপর সে বেকার স্বামী একদিন বড় চাকরি করে আর তার বাচ্চার জন্ম দিতে গিয়ে সবচেয়ে নামি ফার্মাসিউটিক্যালসের চাকরিটা ছেড়ে মেয়েটা পরিণত হয় একটা জ্যান্ত পাশাবালিশে। চেনেন এমন কাউকে ম্যাম? প্রতিভা কিছু বললেন না। তার নিজের সংগ্রামটাও তো অনেকটা মিলে যায় এই গল্পের সাথে। নিজে কোনো উচ্চতর ডিগ্রির জন্য পড়লেন না, বিসিএস এর জন্য চেষ্টা করতে পারলেন না, 16,000 টাকা বেতনের চাকরি অ্যাকসেপ্ট করলেন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের। কারণ সমীরের অনেক পড়ার ইচ্ছা ছিল সব সময়ই। ওকে সাপোর্ট দিতে গিয়ে নিজের ইচ্ছেগুলো স্বপ্নগুলোকে গলা টিপে মেরেছেন। মিলা আবার গল্প শুরু করলো। ততদিনে জেসন মিডিয়া 2 পুত্রের জনক। কিন্তু মেডিয়ার এত পরিশ্রম আর সাদের জেসন কি করলো? কিভাবে মেডিয়ার সমস্ত কষ্ট আর ভালোবাসার দাম দিল? করিস্তে এসে জেসন সেই দেশের রাজা ক্রেয়নের মেয়ে গ্লাউসের প্রেমে হাবুডুবু খেতে লাগলো আর বিয়ে করতে চাইলো তাকে, যা মেনে নিতে কোনো মেয়ে পারে না। মেডিয়াও পারলো না। জেসন অনেকভাবে মেডিয়াকে বোঝালেও মেডিয়া নিজের দাবি রাখলো এই বলে সে জেসনের জন্য নিজের বাসভূমি ছেড়েছে, ভাইকে হত্যা করেছে এই জন্যে। জেসন তখন মিডিয়ার সব অবদান অস্বীকার করলো, বলল তার সব পাওয়া দেবী হেরা আর আফ্রোদিতির আশীর্বাদ। জেসন আর রাজা ক্রেয়ন তখন মিডিয়াকে রাজ্য থেকে বের করে দেওয়ার ঘোষণা দিল। হায় মিডিয়া, হায় জেসনের প্রেমিকা, এই তার পাওনা ছিল। কোথায় অ্যাপোলোনিয়াস, যে জেসনকে বলেছিল মিডিয়া ছাড়া তাকে আর কেউ উদ্ধার করতে পারবে না? কোথায় দেবী হেরা, কোথায় আফ্রোদিতি, আর কোথায় গেল কিউপি? বিপদে ঠেলে ফেললো ঠিকই মিডিয়াকে, কিন্তু ন্যায় বিচার করতে তো কেউ এলো না। পাগল প্রায় মিডিয়া তখন নিজের প্রতি নিজেই ন্যায় করার প্রতিজ্ঞা করলো। সবকিছু মেনে নিয়ে একদিনের সময় চাইলো রাজার কাছে। নিজের ডিজাইন করা জামা উপহার পাঠালো জেসনের হবু বউ গ্লাউসিকে। কিন্তু ডাইনি মিডিয়া তো যাবতীয় পোষণ, ওষুধ আর বিষ তৈরিতে সমান পারদর্শী। সেই জামা পরার সাথে সাথেই গ্লাউসের শরীর থেকে মাংস খুলে খুলে পড়তে লাগলো। মেয়ের অবস্থা থেকে তার বাবা তাকে বাঁচাতে আসলে তার অবস্থাও একই হয়। বলেন তো ডক্টর, মিডিয়া নামে সে প্রাচীন ডাইনিটা কি ভুল করেছিল? আপনি ওই জায়গায় থাকলে কি ঠিক সেটাই করতেন না যেটা মিডিয়া নামের জাদুকরি ডাইনিটা করেছে? বা আমারও তো তাই করা উচিত, বলুন? মিলার চোখে অদ্ভুত নৃশংসতা। কেঁপে উঠলেন প্রতিভা সেদিকে তাকিয়ে। আশ্চর্য! রাস্তার আলো মুখে পড়ে মিলাকে যেন কোনো বিশুদ্ধ ভাস্করের হাতে তৈরি গ্রিক কোনো দেবীর মূর্তির মতোই দেখা যাচ্ছে। একটুও কাঁপছে না চোখের পাতা। পলকহীন তাকিয়ে তার কাছে উত্তর চাইছে মিলা। পাথরের মতো নিশ্চলাবস্থা থেকে হুট করেই ছটফটে উঠল মিলা। প্রতিভা চমকে গেলেন। ম্যাম, আপনার মোবাইলটা একটু দেবেন? মজার জিনিস দেখাবো একটা। আমার সেটে লো ব্যাটারি দেখাচ্ছে। ইচ্ছে হলো না প্রতিভার, কিন্তু যন্ত্রচালিত মানুষের মতো তিনি নিজের মোবাইলটা মিলার দিকে বাড়িয়ে দিলেন।
মিলা টপাটপ কথা থেকে একটা ভিডিও পোস্ট অন করে প্রতিভার হাতে দিল। একটা নিউজ স্ট্রিমিং হচ্ছে, আজ করে এই ঘটনা হয়তো। রিপোর্টার বলে যাচ্ছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক স্টুডিও অ্যাপার্টমেন্টে একজন উচ্চপদস্থ কর্পোরেট কর্মকর্তা আমিরুল ইসলাম ও অ্যাপার্টমেন্টে বসবাসরত তার বান্ধবী নাদিয়া হোসেনের লাশ পাওয়া গেছে। শরীরে ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতের চিহ্ন। প্রত্যক্ষদর্শী গৃহকর্মী জানিয়েছে, দরজা ভেতর দিক থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। আততায়ী ঢোকার কোনো নমুনা পাওয়া যায়নি। আদৌ হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। ফরেনসিক বলছে, গতকাল রাত 8টা থেকে 12টার ভেতর তাদের মৃত্যু হয়েছে। খুব শক্তিশালী মাদক দ্রব্য পাওয়া গেছে তাদের শরীরে, তবে মাদকটি বিশেষজ্ঞদের কাছে একেবারেই নতুন। এই মাদকের প্রভাবে তারা নিজেরাই নিজেদের ধারালো কিচেনে নাইফ দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন। নিহত কর্মকর্তা বিবাহিত ও এক সন্তানের জনক। এই বান্ধবীর সাথে এই ফ্ল্যাটে তাকে একান্ত সময় কাটাতে অনেকেই দেখেছে। এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। এলাকাবাসী বলছে, এই জুটিকে প্রায়ই ঝগড়া করতে দেখা যেত। প্রথম স্ত্রীকে তালাক দেওয়া না দেওয়া নিয়ে বর্ষা অনেকেই শুনতে পেয়েছে। নিউজ রিপোর্টার আরও যোগ করলেন, এই ব্যাপারে আমিরুল ইসলামের স্ত্রী মিলা ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে তার বাসায় পাওয়া যায়নি, তার সন্তানকেও পাওয়া যায়নি। একটা হাসি খুশি পরিবারের ছবি ভেসে উঠল স্ক্রিন জুড়ে। মিলার কোলে আয়শা, আর পাশে খুন হয়ে যাওয়া লোকটা। প্রতিভা কেঁপে উঠলেন। মিলা চুকচুক একটা শব্দ করলো, তারপর বলল, বিয়ে তো একটা চুক্তি, স্বামী স্ত্রী দুজনে পার্টনার। একটা পার্টনারশিপে থেকে লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সাথে নতুন পার্টনারশিপে যাওয়া তো উচিত না, তাই না? হ্যাঁ, ভালো লাগছে না, বনছে না, পার্টনারশিপ ভেঙে দিক, তালাক নিক, তারপর অন্য রিলেশনে যাক। একজন বর্তমান থাকতে অন্য কাকে পছন্দ করা, সময় দেওয়া, চুরি, প্রতারণা, শত্রুতা এসব কাজকেও ছাড়িয়ে যায়, তাই না? কাকে হত্যা করাটা অপরাধ। এভাবে যে কারোর হৃদয়, বিশ্বাস, আত্মা, অনুভূতিকে হত্যা করা হয়, সেটা কি অপরাধ না? আমার সাথে বিয়ের সম্পর্ক আছে, তবে অন্য কারোর সাথে কিভাবে প্রেম করে? আমার আবেদন ফুরিয়ে গেছে। ভালো লাগছে না আমাকে, ছেড়ে দিক, তারপর পছন্দের সঙ্গী খুঁজে নিক। না, নাম কোয়াস্তে আমি সাইনবোর্ড হিসেবে থাকবো, নইলে লোকের কাছে সাধু পুরুষের ইমেজ নষ্ট হবে তো। যে কাজ সবার সামনে স্বীকার করা যায় না, সেই কাজ করো কেন বাপু? যা গোপন তাই পাপ, আর পাপের শাস্তি তো মৃত্যুই। কে মেরেছে ওদের? কিভাবে মারা গেল ওরা? তোতলাতে থাকলেন প্রতিভা। মিডিয়া হচ্ছে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে নির্মম ডাইনি। জানেন ম্যাম, জাদুবিদ্যার আধার সে। তার মতো মায়া তৈরি করার ক্ষমতা কার আছে? একজন কেমিস্ট হিসেবে আমি জানি পৃথিবীতে প্রায় 120-এরও বেশি হার্বস আছে, যা দিয়ে শক্তিশালী হ্যালোসিনেটিং ড্রাগস তৈরি করা যায়। আর মিডিয়া তো হার্বসের রানী। ওর সাথে এক ফোঁটা সেই গ্লাউসিকে দেওয়া নরকের বিষ মিশিয়ে দিলেই স্পর্শেও সংক্রমণ হবে বিষের। ফি। অপ্রকৃতস্থর মতো হাসতে থাকে মিলা, তারপর কঠিন সুরে বলল, মিডিয়া তাই হাজার হাজার বছর ধরে বারে বারে ফিরে আসে, পুজো নেয়, ন্যায় বিচার করে, প্রতিশোধ নেয়, বলি নেয়, নিষ্ঠুরতম বলি। মিলার কথার আগামাথা বুঝলেন না প্রতিভা। তাকে কিং কর্তব্য বিমূঢ় রেখে মিলা আবার কাঁদতে শুরু করলো, বুক চাপড়ে চাপড়ে। মিডিয়া নিজেও বলি দিয়েছিল, জানেন ডক্টর, তার 2 নারী ছেঁড়া ধনকে বিষ খাইয়ে হত্যা করেছিল জেসনকে শিক্ষা দিতে। জেসনের খুব প্রিয় ছিল কিনা তার ছেলেরা। আসলে জেসনকে হত্যা করাই ঠিক ছিল, বলেন? মিডিয়া গ্লাউসিকে হত্যা করেছে। গ্লাউসি কি মিডিয়াকে মেরে ফেলেনি? বিবাহিত জেনেও জেসনকে প্রেমে জড়ায়নি। শুধু মিডিয়ার কেন দোষ হবে? তাই তো জেসন যখন মিডিয়াকে পাকড়াও করতে যায়, মিডিয়ার দাদামশাই সূর্য দেবতা স্বয়ং সোনালী রথ পাঠায় মিডিয়াকে নিয়ে যেতে। অদ্ভুত ভাবে তাকায় মিলা। বিষণ্ণ চোখের দৃষ্টি ছলছল চোখে তাকিয়ে থাকলো আয়েশার দিকে। মিলার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে প্রতিভা থর থর করে কেঁপে উঠলেন। চেম্বারে বসে তখন মিলা আয়েশার ডান হাত দেখিয়েছিল প্রতিভার সানালকে, বাম হাত ঢাকা ছিল মিলার ওড়নার নিচে। আয়েশার বাম হাতে গভীর ক্ষত চিহ্ন, খুব পুরনো না, নতুনই বলা চলে ক্ষতটা। 2 বা 3 দিন আগের। কোনো জন্তু যেন কামড়ে খুবলে নিয়েছে খানিকটা মাংস। মিলা কাঁপা কাঁপা কণ্ঠে ফুপিয়ে উঠে বলল, মিডিয়ার শুধুই রক্ত চাই, মাংস চাই, মৃত্যু চাই। খুব নৃশংস, নির্মম আর পাশবিক ডাইনি সে। তার পুজো চাই, বলি চাই। কালো জাদুর অভিশাপ গ্লাউসিকে ছাড়ে না, জেসনকে ছাড় দেয় না। আমাকেও বলি চড়াতে হবে, চড়াতেই হবে।
হয় নিজেকে বলে দিতে হবে, নইলে সবচেয়ে প্রিয়তমকে। কালো জাদু কাউকে মাফ করে না। মিলার অনেক রূপ দেখেছেন প্রতিভা একদিনেই, কিন্তু এই শেষটুকুই মনে হলো আসল মিলা, মমতাময়ী মিলা। আয়েশার কপালে চুমু ছোঁয়ালে মিলা তারপর খুব কোমল কণ্ঠে বলল, ম্যাজিক শব্দটা শুধু ভালোবাসাতেই থাকতে হয় জানেন ম্যাম, কখনো প্রতিশোধে নয়। চয়েস ইজ ইয়োর্স। মিলার কথা শেষ হতেই কথা থেকে এক টুকরো মেঘ উড়ে এলো আর কুয়াশার মতো ঢেকে নিল মিলাকে। অটল পাথরের মতো প্রতিভা তাকিয়ে থেকে দেখলেন সোনার রথ থেমেছে গাড়ির জঙ্গলের মাঝে। গাড়ি ভেদ করে সেই রথে চেপে বসলো মিলা আর সুদূরে মিলিয়ে গেল। আর কিছু মনে করতে পারলেন না প্রতিভা। রতনের ডাকে ঘোর ভাঙলো তার। রতন বলছে, দিদি, কোথায় যেতে হবে বলেছিলেন? এই বাচ্চাটাকে কোথায় নামিয়ে দিয়ে আসতে হবে বলেছিলেন? কোথায়? এর বাবা মা কোথায়? সবটা একটা স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে পারতেন প্রতিভা। এতক্ষণ যা ঘটলো, যা শুনলেন, সবটাই ডিলিউশন বলে মেনে নিতেন। যার কোনো যুক্তি নেই, ভিত্তি নেই, তা কিভাবে মানবেন তিনি যদি না আয়েশাকে দেখতেন? গাড়ির সিটে চার হাত পা চারিদিকে ছড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে আয়েশা। সেদিকে তাকে প্রতিভার ঠোঁটের কোণায় অদ্ভুত এক হাসি এলো। তিনি স্বগতোক্তি করলেন, সেক্টর 10, 7 নম্বর রোড, 52 নম্বর বাসা, লিফটের 4 তলায় উত্তর, পাশের ফ্ল্যাট। ভাওয়াল রাজবাড়ির সামনে বিশাল পদ্ম পুকুর। পদ্ম ফুটে আছে, বর্ষার পানি পেয়ে সবার সব পাপড়ি খুলে গেছে। প্রতিবার ইচ্ছে করছে গাঢ় নীল রঙের শাড়ি পরে ওই পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে থাকতে। সমীরার স্বর্ণ মহা বিরক্ত। রিতাও কেমন বেড়াতে আসা এটা। এই বৃষ্টি হচ্ছে সারাদিন, তো বৃষ্টি কেটে তীব্র গরম। কটেজেই দিন কাটছে, রাত নামছে। সুন্দর সিমসাম দুতলা রিসোর্ট, বড় বড় দরজা আর জানালাগুলো সব স্বচ্ছ কাচের। ওপর থেকে এই পদ্ম পুকুরটা স্পষ্ট দেখা যায়। আর কি যে আনন্দ হয় প্রতিভার। রিসোর্টের কাছে একটা প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ, একেবারে দিঘির উল্টো দিকটাতে। মন্দিরের সিঁড়িটা নেমে এসেছে একেবারে দিঘির জলের ভেতর। মন্দিরটা প্রাচ্যের ঢঙ্গে বানানো না, অনেকটা প্রাচীন গ্রীসের ঢঙ্গে। বড় বড় আর অনেক উঁচু উঁচু থাম, যার উপরের দিকটা তুলনামূলক চওড়া। আর সাদা রঙের চুনা পাথরের কাজ পুরো স্তবনা জুড়ে। দূর থেকে শ্বেতকায় মনে হয়। এই জরাজীর্ণ ভগ্ন দশাতেও গ্রিকরা মন্দির বলে না, ওদের কাছে এই মন্দিরগুলো দেবতার ডয়েলিং। ওরা বিশ্বাস করে দেবতারা বাস করে ওখানে। নিশ্চয়ই কখনো ভিনদেশি কেউ এসেছিল এই ভাওয়াল রাজবাড়িতে, আর তার আরাধ্য কোনো দেবতা অথবা দেবীর পূজা করতে ওখানে। মন্দিরটা দেখে বারবার মিলার কথা মনে পড়ে যায় প্রতিভার। ডাইনি মিডিয়াও তখন উকি দিয়ে যায় কল্পনায়। মন্দিরটার স্বচ্ছ প্রতিবিম্ব দেখা যাচ্ছে পানিতে, পদ্মপাতার ফাঁক দিয়ে। পুকুরে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে, কেঁপে উঠছে পানির উপরটা। প্রতিভা সেদিকে তাকিয়ে উচাটন হলেন। লাগেজ খুলে শাড়ি পরলেন বড় যত্ন করে, কপালে টিপ আঁকলেন, সিঁদুর ছোঁয়ালেন সমীরের নামের, চুলের খোপা খুলে দিলেন। সমীর বিরক্ত হলেন প্রতিভাকে এই সাজে দেখে। তুমি বুঝি এখন জলকেলি করতে বেরুলে? তোমার ছেলে সামলাবে কে? রিতাকে কি মেয়ে পেয়েছ? সংসার কি করো কিছু? বাচ্চা কাচ্চা পর্যন্ত আরেকজন পালছে। প্রতিভার চোখে জল এলো। একবার সমীর তাকাতে পারতো গভীর চোখ চেয়ে, বলতে তো পারতো, পপি সেই আগের মতো দেখাচ্ছে তোমায়। আদর করে সমীর পপি ডাকে না কতদিন। অভিমান ভুলে নিজেই সমীরকে জড়িয়ে ধরলেন প্রতিভা। কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে মলিন হওয়া সম্পর্কে আদরের পরশ বোলাতে। কিন্তু সমীর একেবারেই ছিটকে গেলেন। ভয় পেলেন যেন কেউ দেখে ফেললেই বিপদ। বিশ্রী করে বললেন, আহ কি করছো? বাচ্চা কাচ্চা আছে, রিতা আছে, কাজের লোকে ঘর ভর্তি। প্রতিভা খুব লজ্জিত হলেন। আস্তে করে বললেন, দেখলে কি, আমরা স্বামী স্ত্রী সমীর, আর নতুন বর বউ না। আহ স্বামী স্ত্রী বলে কি দিন দুপুরে বেহায়াপনা করতে হবে নাকি? রাগ থাকও তো চাই, কেউ দেখে ফেললে কি ভাবতো? অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ মানুষ হওয়া সত্ত্বেও প্রতিভার চোখে জল এলো। গলা বুঝে আসতে থাকলো। চোখ ছাপিয়ে পড়তে যাওয়া জলটুকু লুকিয়ে নিলেন প্রতিভা সাথে সাথেই। সমীরের কথা পাত্তা দিলেন না। আজ নিজের মনের ডাক শুনতে ইচ্ছে করছে। টুপ টুপ জলের ডাক। দিঘির পানিতে পা দিতেই শরীর শিরশিরিয়ে উঠল প্রতিভার। কি ঠান্ডা পানি। পা দোলাতে থাকলেন। একটা ধাঁধার জবাব মিলে গেল ওর। সেদিনের পর থেকে মিলার ব্যাপারটা অনেক ভেবেছেন তিনি। যুক্তিবাদী মানুষ হয়ে চট করে মিলার রথে করে হারিয়ে যাওয়াটা বিশ্বাস করাটা হাস্যকর মনে হয় তার কাছে। তারপর একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন নিজেই। একজন কেমিস্ট হিসেবে যে কোনো দুষ্প্রাপ্য বা নিষিদ্ধ ড্রাগস জোগাড় করা
সেগুলো ব্যবহার করে কোনো মারাত্মক ওষুধ তৈরি করাও মিলার জন্য খুব সহজ ছিল। সেই ড্রাগই মিলা হয়তো আমিরের উপর প্রয়োগ করেছে, আর আমিরের কাছ থেকেই ছুঁয়েছে নাদিয়া নামক মেয়েটির শরীরে। বিভ্রম তৈরি হয়েছে তাদের মস্তিষ্কে, আর একজন আরেকজনকে কুপিয়ে হত্যা করেছে। স্বামীর পরকীয়ার বিচার সে নিজেই করেছে। দুজন বেভিচারীকেই দিয়েছে কঠিনতম শাস্তি। পুরো করেছে প্রতিশোধের প্রতিজ্ঞা। হয়তো মিডিয়ার মিথ্যা কিছুটা প্রভাবিত করেছে মিথিলাকে। সে নিজেই হয়ে উঠেছে মিডিয়া। ডুয়েল পার্সোনালিটি ক্যারি করে গেছে। কখনো সে মায়াবতী মিলা, কখনো রক্ত পিপাসু মায়াবিনী মিডিয়া। সেই ড্রাগের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো মিলার মাঝেও বিকৃতি ঘটিয়েছে। তাই নিজেই কামড় জখম করেছে নিজের সন্তান আয়েশাকে। তারপর থাকলো প্রতিভার নিজের ব্যাপার। প্রতিভার উপরেও হয়তো কোনো মাদকের ব্যবহার করে গেছে মিলা। সেই যে বেলি ফুলের ঘ্রাণ, সেই ঘ্রাণেই কি মিশেছিল কিছু যা সাইকিয়াট্রিস্ট প্রতিভা চ্যানেলের মস্তিষ্ক উত্তেজিত করে তুলেছিল, আর কল্পনা করে নিয়েছিল মিথোলজিক্যাল মিডিয়ার গল্প। রতনের অসতর্কতার সুযোগ নিয়ে কোনো এক সময় তার গাড়িতে আয়েশাকে রেখে যাওয়া আর ড্রাগসের প্রভাব মিলেমিশে তৈরি হয়েছিল এক সিনেমাটিক হ্যালুসিনেশন। মিলার খোঁজ নিতে হবে। ঢাকায় ফিরেই মনে মনেই ভেবে রেখেছেন প্রতিভা। তাহলে কেন এসেছিল মিলা ওর কাছে? আয়েশাকে নিরাপদে মিলার বাবার বাড়ির ঠিকানায় পৌঁছে দিতে? শুধুমাত্র এই ছিল কারণ? সে তো অন্য কোনোভাবেও করাতে পারতো এই কাজটা, অন্য অনেকের মাধ্যমে। মায়াবী ডাইনি মিডিয়া চরিত্রকে যে কানক্রত্তি বানিয়েছে তার জন্য তো অসম্ভব হতো না কিছুই। মানসিক রোগের সুস্থতাও তো মিলার চাহিদা ছিল না। তবে প্রতিভাকে কেন বেছে নিয়েছিল সে? কেন এসেছিল মিলা প্রতিভার কাছে? আজ সেই উত্তরটা পেয়ে গেলেন প্রতিভা। দিঘির জলের দিকে তাকিয়েও পিছনটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি, একেবারে স্পষ্ট। কটেজের স্বচ্ছ জানালার কাজ ভেদ করে পরিষ্কার দেখতে পাচ্ছেন দৃশ্যটা। শাড়ি পরেছে শ্রীতাও। ওর ফর্সা মেধহীন চকচকে অনাবৃত কোমরে হাত দিয়ে কাছে টেনেছে সুমির, প্রতিভার সুমির। রিতার অভিমানী গাল চুম্বনে লাল করে দিয়ে বলছে, আর কটা দিন সহ্য করো প্লিজ। ফ্ল্যাটের ইনস্টলমেন্টটা শেষ হয়ে গেলেই আমি প্রতিভার সাথে সব শেষ করে দিব। প্রতিভার পিছনে এই ঘটনা প্রায়ই ঘটে। প্রায়ই বিকালে বাড়ি এসে সমীর আর রিতাকে নিয়ে দরজা দেয় ঘরের। স্বর্ণ বলেছে অনেকবার প্রতিভাকে, ছোট মানুষ, ঠিকঠাক বলতে বোঝাতে পারেনি, অথবা বুঝতে চাননি প্রতিভা। আজ সব যেন বুঝে গেলেন তিনি, একেবারে ফকফকা। ইস, বৃষ্টির ছাটে মুখ ডুবিয়ে বসে থাকতে ইচ্ছে করছে প্রতিভার। ইস, দুষ্ণ পানীয়র পেয়ালা হাতে, তবে চা বা কফি নয়, অন্য কোনো তরলের তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হলো ওর। ঘন টকটকে টাটকা লাল তরল, মানুষের থবনি কেটে প্রবাহিত হওয়া তীব্র স্রোতের রক্ত হলে মন্দ হতো না। হাসি পেলেও প্রতিভার। ঠোঁট জুড়ে প্রাচীন মায়াকলা জানা ডাইনির লিপসা, আর মাথার ভেতর দৃষ্টির টাপুর টুপুর করাস করে চলছে। চয়েস ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স।